How are you, dear students? I hope you are well. I am also well. I am Abdul Wadud, Assistant English teacher of Andarmani Girls High School. Dear students, giving you thanks, I am going to start my today's class for the students of class 7, 8, 9 and 10 on using right form of verbs related with suffix prefix part 2. Dear students, let's we start. Dear students, let's start today's class. Dear students, can you say what are they doing? I hope you have understood that each of them is doing something. তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা বুঝতে পারছো এখানে যাদের আমরা দেখতে পাচ্ছি তাদের প্রত্যেকেই কিছু না কিছু করছে। তো if we see the girl, we can see she looks at the sea. আমরা দেখতে পাচ্ছি মেয়েটি সমুদ্রের দিক তাকিয়ে আছে। This man is walking forward. এই লোকটি সামনে হাঁটছে। And the babies are taking food. তারা খাবার খাচ্ছে। তো each of them তাদের প্রত্যেকে is doing something, কিছু করছে। এই কিছু করাটাই হলো তাদের কাজ, অর্থাৎ এখানে ক্রিয়া সংগঠিত হচ্ছে। তো বুঝতেই পারছো এখানে আমরা আলোচনা করব ভার্ব নিয়ে, যার পূর্ব কিছু ইঙ্গিত এই ছবিগুলো আমাদের দিচ্ছে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে স্যার এখানে আলোচনা করা হচ্ছে ভার্ব নিয়ে, কিন্তু আপনি কেন সাফিক্স প্রিফিক্স পার্ট 2 টেনে আনলেন? এর কারণ হলো তোমরা জানো প্রিফিক্স অর্থ হলো কোনো একটি মূল শব্দের পূর্বে কিছু যুক্ত করা, এবং সাফিক্স অর্থ হলো একটি মূল শব্দের শেষে কিছু যুক্ত করা। তো যখন আমরা ভার্ব মনে করো কোথাও রয়েছে গো, আমরা যখন গো শব্দটিকে গন রূপে লিখব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর রূপে লিখব অথবা গোয়িং লিখব আইএনজি যুক্ত, তখন কিন্তু শব্দটি আর মূল শব্দ থাকে না, তার শেষে কিছু যুক্ত হওয়ার কারণে শব্দটি কিন্তু সাফিক্সের রূপ নেয়। যার কারণে যদি আমরা ভার্বের ব্যবহারগুলো শিখতে পারি তাহলে কিন্তু আমরা সাফিক্স এর ব্যবহার শিখে যাব। এ কারণে আমি এই লেসনটিকে ইউজিং রাইট ফর্ম of verbs with related with
সাফিক্স প্রিফিক্স পার্ট 2 টাইটেলে আলোচনা করছি। তো শুরুতেই জেনে নিই, ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া, ডুইং সামথিং, কিছু করা। ভার্বের ব্যবহারের আগে কিছু কথা জেনে নাও। ভার্ব প্রথমত দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আমরা ভুল করে অনেকে একে ফিনিট উচ্চারণ করি, কিন্তু উচ্চারণটা কি হবে? উচ্চারণটি হবে ফাইনাইট অর্থ সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনাইট অর্থ অসমাপিকা ক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, ফাইনাইট ভার্ব ইজ অ্যাগাইন টু কাইন্ডস। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, বেসিক ভার্ব যেটা মূল ক্রিয়া, অ্যান্ড অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া বা হেল্পফুল ভার্ব। তো চলো আমরা এখন এই আলোচনায় কেন ভার্বের সাথে সাফিক্স প্রিফিক্স টেনে আনলাম তার একটি উদাহরণ স্পষ্ট করার জন্য এই প্যাসেজটি দিয়েছি, গ্যাপ প্যাসেজ। ওয়ান্স দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান হু হ্যাড নো সন। তো আমরা যদি একে ফিল আপ করি তাহলে কিন্তু আমরা লিখব ওয়ান্স দেয়ার লিভড। এখানে কিন্তু আমরা লিভড লিখছি না, লিফট। কেন লিফট লিখছি? কারণ হলো এখানে অনস দেখতে পাচ্ছ, অনস যদি কোনো বাক্যে থাকে তাহলে সে বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হয়, যার কারণে কিন্তু আমরা এখানে লিভের পরিবর্তে লিফট লিখেছি। তো যখনই দেখো লিফট লিখেছি, একটা ডি যুক্ত করলাম, তখন কিন্তু শব্দটি সাফিক্স হয়ে গেল। তো আমরা করছি ভার্বের ব্যবহার, কিন্তু শিখে যাচ্ছি সাফিক্স। তো বুঝতেই পারছো কেন আমি ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস রিলেটেড উইথ সাফিক্স প্রিফিক্স পার্ট 2 নামকরণ করেছি। পার্ট 2 দিয়েছি কারণ পার্ট 1 এবং পার্ট 3 অলরেডি তোমরা ইউটিউবে দেখতে পাবে। এখন পার্ট 2 নিয়ে আলোচনা করছি, যেখানে আমি টেনে এনেছি ভার্ব এবং পার্ট 1-এ টেনে এনেছিলাম নাউন, এর ব্যবহার চেনার উপায়। পার্ট 3-তে আমি টেনে এনেছিলাম অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব চেনার উপায় এবং তাদের ব্যবহার। এবং পার্ট 2-তে আমি ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করছি সার্বিকভাবে, অর্থাৎ নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই চারটি বিষয় চেনার উপায় এবং ব্যবহার সম্পর্কে যদি তোমরা পরিপূর্ণ ধারণা অর্জন করতে পারো তাহলে সাফিক্স প্রিফিক্স পানির মতো সহজ করে তোমরা উত্তর দিতে পারবে। তো এখানে কথা নয়, কথা আমাদের সামনে। চলো দেখো, মনে রাখবে যে অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার। অক্সিলারি ভার্ব ইজ অ্যাগাইন টু কাইন্ডস অ্যান্ড দে আর দ্য নাম্বার অফ অক্সিলারি ভার্ব ইজ 24। অক্সিলারি ভার্বের মোট সংখ্যা হচ্ছে 24টি। এই অক্সিলারি ভার্বকে যে আমরা দুই ভাগে ভাগ করেছি তার একটি হলো, প্রথমটি হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব, মুখ্য সাহায্যকারী ক্রিয়া। এদের সংখ্যা হলো 11টি, অর্থাৎ 24টি হচ্ছে মোট। এই 24টির 11টি হলো প্রাইমারি অক্সিলারি ভার্বের ভিতরে, আর বাকি যে 13টি রয়েছে এই 13টি হলো মোডাল অক্সিলারি ভার্বের মধ্যে, যেটি আমাদের পরবর্তীতে আলোচনায় আসবে। তো প্রাইমারি অক্সিলারি ভার্ব 11টি, যা তোমরা সবাই পরিচিত। আমি শুধু এখানে সাজিয়ে লিখেছি, দেখো। এম ইজ আর, যার পাস্ট টেন্স ওয়াজ ওয়ার, ডু ডাজ, যার পাস্ট টেন্স ডিড, হ্যাভ হ্যাজ, যার পাস্ট টেন্স হ্যাড। তারপরে দেখো, তো অক্সিলারি ভার্ব দুই প্রকার ছিল, প্রাইমারি অক্সিলারি ভার্ব আর 2 নম্বরে হলো মোডাল অক্সিলারি ভার্ব, বাহ্য আকৃতি সম্বন্ধীয় সাহায্যকারী ক্রিয়া। এদের সংখ্যা কয়টি? 13টি। তো সে 13টি হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এই শব্দগুলোর দিকে লক্ষ্য করো, ক্যান থেকে উড পর্যন্ত এখানে কিন্তু আমি হাইপেন দিয়ে লিখেছি। এই যে 4টি জোড়া অর্থাৎ 8টি শব্দ আমি হাইফেন দিয়ে লিখেছি, এগুলো কারণ হলো ক্যানের পাস্ট টেন্স কুড, মেয়ের পাস্ট টেন্স মাইট, শ্যালের পাস্ট টেন্স শুড, কিন্তু শুডটা প্রেজেন্ট টেন্সের অর্থে বসে, উইলের পাস্ট টেন্স উড, এগুলোর পাস্ট টেন্স হয়। আর নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, মাস্ট এগুলোর অক্সিলারি ভার্ব হয় না। তো আমরা জানলাম 24টি সাহায্যকারী ভার্বের 11টি হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং 13টি হলো মোডাল অক্সিলারি ভার্ব, মোট 24টি।
তো আমাদের পরবর্তী আলোচনা দেখো। তো আমরা জানি কি ভার্বের ব্যবহার করতে গেলে জানতে হবে ভার্বের রূপ কয়টি। তো ভার্বের রূপ তিনটি, আমরা আদর করে বলে থাকি চারটি, কারণ গো, ওয়েন্ট, গন, গয়িং। এই গয়িংটাও আমরা ভার্ব ফোর হিসাবে ধরে নিই, যদিও এটা কোনো বইতে এভাবে পাবে না, এটা আমার নিজের মতো করে আমি সাজিয়েছি, তাই তোমাদের সামনে এই ভার্ব ফোর হিসাবে একে উপস্থাপন করেছি। দ্য ভার্ব অন গো এর পাস্ট টেন্স ওয়েন্ট, পাস্ট পার্টিসিপেল ফর্ম গন, আর ভার্বের সাথে আইন যোগ হয়ে এটি জিরান্টো হয়, প্রেজেন্ট পার্টিসিপেল হতে পারে। একে আমরা ভার্ব ফোর হিসাবে আমরা আপাতত জেনে নিব। তো দেখো ভার্ব অনের ব্যবহার, অর্থাৎ গো, কোথায় কোথায় গোই বসবে, কখনো গোজ হবে না, ওয়েন্ট হতে পারবে না, গন হতে পারবে না, গোয়িং হতে পারবে না, অর্থাৎ গো গোই বসবে, সেই ক্ষেত্রগুলো দেখো। তো নিচের শব্দগুলোর পর সর্বদা ভি অন বসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সেই শব্দগুলো কি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, মাস্ট, ডু নট, ডাজ নট, ডিড নট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইন অর্ডার টু, ডিউ টু, হ্যাড বেটার, উড রাদার। এই যে শব্দগুলো লিখলাম, সাধারণত এই শব্দগুলোরই ব্যবহার হয়ে থাকে, আরও শব্দ থাকতে পারে বা আছে, সেগুলো আমাদের সামনে যখন বাঁধবে তখন আমরা আলোচনা করব। আপাতত আমাদের ক্লাসে প্র্যাকটিস করতে গেলে যে প্যাসেজের উপর ভিত্তি করে যে ব্যবহারগুলো আমরা পেয়ে থাকি, এখানে সেগুলো মূলত তুলে ধরা হয়েছে। এই যে শব্দগুলো আমি লিখলাম, এই শব্দগুলোর পর সর্বদা কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। যেমন আমি উদাহরণ দিয়েছি, দেখো আই নিড, শূন্যস্থানে বাই দিয়েছি, কখনো বট হতে পারবে না, কখনো বাইস হতে পারবে না, কখনো বাইং হতে পারবে না। কারণ কি, কারণ এখানে দেখো নিড রয়েছে। কি রয়েছে? নিড। এই নিডটা কিন্তু আমার দেখো এই শব্দগুলোর ভিতরে এই যে ছিল নিড, যার কারণে প্রেজেন্ট ফর্ম আছে। মাস্ট, এখানে অনুরূপ, মাস্ট এর পর সর্বদা কি বসবে, প্রেজেন্ট ফর্ম, এজন্য কিন্তু এখানে অবে হয়েছে। তারপরে দেখো উই হ্যাভ টু আছে, এই হ্যাভ টু দেখো এখানে রয়েছে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরপরে গো হয়েছে, কখনো গোজ হতে পারবে না, কখনো গন হতে পারবে না, কখনো ওয়েন্ট হতে পারবে না, কখনো গোয়িং হতে পারবে না, কারণ কি এখানে হ্যাভ টু রয়েছে। তো আমরা জানলাম কি, এই যে শব্দগুলো লিখেছি এরপরে সর্বদা ভার্বের কি বসবে, প্রেজেন্ট ফর্ম। তো চলো আমরা এবার জেনে নিই কোথায় কোথায় ভার্বের পাস্ট ফর্ম বসবে। নিচের শব্দগুলো বাক্যে থাকলে, আগের বার কিন্তু বলেছি, এর আগের টেক্সটে বলেছি নিচের শব্দগুলোর পরে, আর এখন কিন্তু বলছি দেখো নিচের শব্দগুলো বাক্যে থাকলে, অর্থাৎ এর পরে বসবে এমনটি কিন্তু নয়। এই শব্দগুলো যদি বাক্যের কোথাও থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাবো, ভি2। তা হলো ওয়ান্স, লাস্ট, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট সেঞ্চুরি, অ্যাগো, এ লং ডে অ্যাগো, ইয়েস্টারডে, ওয়ান ডে, এ ফিউ ডেজ অ্যাগো, দ্য প্রিভিয়াস ডে। অতীত নির্দেশক কোনো ফ্রেজ বা ঘটনা থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো, ভার্বের পাস্ট ফর্ম বসাবো। যেমন আমি একটি উদাহরণ টেনেছি, ওয়ান্স দেয়ার লিভড এ ম্যান, এখানে ব্র্যাকেটে দেওয়া থাকবে লিভ, কিন্তু আমরা উত্তরে কি লিখব, লিভড। কেন ডি যুক্ত করবো, অর্থাৎ পাস্ট ফর্ম কেন বসাবো, এই অনস, এই অনসের উপর ভিত্তি করে আমরা এখানে লিভড লিখবো, আর অনসটা কিন্তু দেখো শুরুতেই দিয়েছি। এরকমের যে কোনো একটা শব্দ যদি বাক্যে থাকতো, এখানে লাস্ট ডে, লাস্ট ইয়ার, এ লং ডে অ্যাগো বা অ্যাগো, এরকমের যাই থাকতো না কেন আমরা এখানে লিভড দিতাম। কখনো লিভস, লিভিং বা অন্য কিছু বসতে পারবে না, অর্থাৎ লিভটি বসাতে হবে, বা লিভ হবে না, লিভটি বসাতে হবে। তো আমরা জানলাম এই শব্দগুলো যদি কোথাও বাক্যে থাকে তাহলে সেই বাক্যটি সর্বদা পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হয়। ডিয়ার স্টুডেন্টস, নাও we will know where we have to use past participle form of verb. তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানবো কোথায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়।
তো লক্ষ্য করো এখানে কিন্তু লিখেছে নিচের শব্দগুলোর পর সর্বদা ভার্ব থ্রি বসে। প্যাসিভ বোঝাতে অর্থাৎ প্যাসিভ আর অ্যাক্টিভ কি তোমরা জেনেছো। প্যাসিভ হলো এমন একটি বিষয়কে নাউন অর্থাৎ নাউন বা প্রোনাউনকে সাবজেক্টে বসানো যে ওই বাক্যে ক্রিয়া নিজে সম্পাদন করার ক্ষমতা রাখে না। আর অ্যাক্টিভ বাক্য হলো যে বাক্যের ক্রিয়াটি ওই সাবজেক্ট কর্তৃক অর্থাৎ বাক্যের সাবজেক্ট ওই বাক্যের ক্রিয়াটি নিজে সম্পাদন করতে পারে, কারো সহযোগিতা লাগে না, সেটি হলো প্যাসিভ বাক্য। আমরা পরবর্তীতে উদাহরণ দিয়ে স্পষ্ট করব। এখন লক্ষ্য করো আমি লিখেছি এখানে প্যাসিভ বোঝাতে অর্থাৎ বাক্যটি প্যাসিভ হলে সেক্ষেত্রে ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শুড বি, উড বি, মাস্ট বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, টু বি, বিং, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এই শব্দগুলো এবং এই যেগুলো লিখেছি এগুলো ওই উইল বি অর্থাৎ ক্যান বি থেকে উইল বি পর্যন্ত। এখানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাবো, এদের পরে প্যাসিভ অর্থ দেয় এই ক্ষেত্রে বা এজন্য। আর নিচেরগুলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এগুলো মূলত টেন্সের উপর ভিত্তি করে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। যেমন দেখো ওয়াটার ইজ পলুটেড, আমি কিন্তু লেখিনি ওয়াটার ইজ পলুটিং, পলুটিং লিখতে পারতাম কখন, যখন পানি দূষণের কাজটা পানি নিজে নিজেই করত, কিন্তু পানি দূষণের কাজ পানি নিজে নিজে করতে পারে না, আমরা কিন্তু ময়লা বা কেমিক্যাল ফেলে পানিকে দূষিত করি, যার কারণে এখানে ওয়াটার ইজ পলুটিং হবে না, ওয়াটার ইজ পলুটেড এখানে উজ্জ রয়েছে বাই আস, বাই পিপল। কিন্তু অ্যাক্টিভ বোঝাতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়, অর্থাৎ এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর যখন প্যাসিভ অর্থে দিবে শ্যাল বি, উইল বি তখন ভার্ব থ্রি বসবে, আর যখন অ্যাক্টিভ অর্থে বসবে তখন এরপরে আইএনজি যোগ হবে। যেমন আমি উদাহরণ লিখেছি দেখো, উই আর ডুইং উই আর গোয়িং দেয়ার অথবা উই আর ডুইং দ্য ওয়ার্ক এরকমই। তো উই আর গোয়িং দেয়ার আমরা সেখানে যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এখানে দেখো যাওয়ার কাজটা আমরা নিজেই করি, এখানে কারো সহযোগিতা লাগে না, অর্থাৎ এখানে উই সাবজেক্টটি অ্যাক্টিভ বা স্বাধীন নিজে যাওয়ার কাজটা করতে পারছে, এই কারণে এখানে আর এর পর আইএনজি যোগ দিয়েছি। কিন্তু যদি এখানে আমাদের দ্বারা এই কাজটি করা সম্ভব না হতো তখন আমরা ভার্ব থ্রি বসাতাম। তো প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতেই পারছো ভার্ব থ্রি কোথায় কোথায় বসে, এই শব্দগুলো তোমাদের মুখস্থ করে রাখতে হবে, এর বিকল্প তোমাদের কোনো ব্যবস্থা নাই। কিছু ঔষধ তোমরা দেখেছো যেমন ক্যাপসুল, এটা কখনো চিবিয়ে বা চুষে খাওয়া যায় না, এটাকে গিলে খেতে হয়। তো গ্রামারের রুলগুলো ওরকমের মুখস্থ করতে হবে, গিলে খাওয়ার মতো, ক্যাপসুল গিলে খাওয়ার মতো মুখস্থ করতে পারলে অর্থাৎ ক্যাপসুলটি তুমি পেটে দিলেই পেট বুঝে নেবে কি করতে হবে, তেমনি তুমি গ্রামারের রুলগুলো বা অঙ্কের সূত্রগুলো মুখস্থ করতে পারলে যখন এর ব্যবহার হবে তখনই তুমি বুঝতে পারবে এর মূলত ব্যবহারটা কি বা কেন মুখস্থ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, লেটস ডিসকাস হোয়ার উই হ্যাভ টু ইউজ V1 প্লাস আইএনজি মিন্স প্রেজেন্ট পার্টিসিপল অর জিরান্ট। তো প্রিয় শিক্ষার্থী আমরা এখন জেনে নেব কোথায় ভার্বের সাথে আইএনজি বসে, অর্থাৎ ভার্ব অন প্লাস আইএনজি হয় যার অর্থ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অথবা জিরান্ট। সেগুলো হলো উড ইউ মাইন্ড, উইথ এ ভিউ টু, হোয়াইল, লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, প্রিপজিশন হিসেবে উইথআউট, উইথ, বাই, ফর, ইন, ফ্রম, টু, অফ এরকমের যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো যখন বাক্যে থাকবে এবং তারপরে শূন্যস্থান থাকবে সেখানে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এবং যদি আমরা দেখতে পারি দুটি ভার্ব পাশাপাশি এসেছে বা বসেছে তখন আমরা কি করব, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব, অথবা প্রথম ভার্ব বসাবো তারপর একটা টু বসিয়ে দ্বিতীয় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। এটি আমরা যখন প্র্যাকটিস করব উদাহরণ তখন আমরা স্পষ্ট করব, এই রুলগুলো আগে মুখস্থ করে নাও বাকিটা পরে। তো ডিয়ার স্টুডেন্টস, তো
প্রিয় শিক্ষার্থী, আমরা জেনে নিব একটু ব্যতিক্রমের কিছু কথা। হোয়াইলের ঠিক পরে শূন্যস্থান থাকলে ভার্ব ওয়ান প্লাস আইএনজি হয়। হোয়াইলের ঠিক পরে যদি আমরা শূন্যস্থান দেখতে পাই সেখানে ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসাবো। সাবজেক্টের পর খেয়াল করো, হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে, কথাটা কি, হোয়াইলের ঠিক পরে শূন্যস্থান থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। কিন্তু হোয়াইলের পরে যদি আমরা সাবজেক্ট দেখতে পাই সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়াজ অথবা ওয়ার বসিয়ে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা লিখব। যেমন হোয়াইল গোয়িং টু স্কুল আই স হিম, অথবা হোয়াইল আই, তখন হবে ওয়াজ গোয়িং। হোয়াইল আই যদি থাকে বা উই যদি থাকে এরপর হবে ওয়ার গোয়িং, আই থাকলে হবে ওয়াজ গোয়িং, উই থাকলে হবে ওয়ার গোয়িং, আই থাকলে হবে উই থাকলে হবে ওয়ার গোয়িং, আই থাকলে হবে ওয়াজ গোয়িং। তারপরে দেব কিন্তু আমরা বাকি অংশ। তো জেনে নিলাম ব্যতিক্রমের কথা। হোয়াইলের ঠিক পরে শূন্যস্থান থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু হোয়াইলের পর যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। নেক্সট ডে, ওয়ান ডে, টুমোরো থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি থাকলে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব থ্রি হয়। আই ওয়াজ অথবা আই ফ্যান্সি যদি আই উইশ, কি লিখছি সরি দেখো, আই উইশ অথবা যদি আই ফ্যান্সি থাকে তাহলে সাব লিখতে হয় আই ওয়ার হয়। যে আই উইশ, আই ওয়ার এবার, আই ফ্যান্সি, আই ওয়ার দেয়ার, এরকমের। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকের ক্লাসে আমরা জেনে নিলাম ভার্বের চারটি রূপের ব্যবহার। এর দ্বারা আমরা কিন্তু সাফিক্স হিসাবে কিছু ব্যবহার শিখে নিলাম। এটা এখন যদিও স্পষ্ট নয়, যখন আমরা পার্ট 4 অর্থাৎ সাফিক্স প্রিফিক্সের পার্ট 4-এ রুল নিয়ে আলোচনা করে শূন্যস্থানগুলো সাফিক্স প্রিফিক্সের ব্যবহারের ভিত্তিতে পূরণ করব, তখন এই রুলগুলোর ব্যবহার আমরা উপলব্ধি করব। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস যতটুকু বুঝেছো আর যতটুকু বুঝুনি সব মিলিয়ে মোটের পরে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত রুলগুলো ঠোঁটের মাথায় করে রাখবে, অর্থাৎ মুখস্থ করে রাখবে। যখন আমি পার্ট 4-এ সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস করাবো প্যাসেজের উপর ভিত্তি করে, তখন এই রুলগুলো তোমাদের আমি স্মরণ করিয়ে দেব, এবং যখন তোমরা মুখস্থ করে রাখবে তখন কিন্তু তোমাদের জন্য সাফিক্স প্রিফিক্স সহজ হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এখানে শেষ করছি। শেষ করার পূর্বে তোমাদের জন্য উপদেশ হলো, তোমরা পার্ট 1 এবং পার্ট 2 এবং পার্ট 3, পার্ট 1 সাফিক্স প্রিফিক্সের পার্ট 2, পার্ট 3, অর্থাৎ পার্ট 2 হচ্ছে আজকের পার্টটা, এবং পার্ট 1 এবং 3 অলরেডি ইউটিউবে দিয়েছি, তোমরা সেখান থেকে জেনে নিবে। এবং আজকের পার্ট 2, এই 3টি পার্টে যে রুল নিয়ে আলোচনা করা হলো এই রুলগুলো ঠোঁটের মাথায় করে রাখবে। আমি পার্ট 4-এ যখন প্যাসেজ প্র্যাকটিস করাবো তখন এই ব্যবহারগুলো সেখানে আমি স্পষ্ট করব। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস, হোপিং ইউর লং লাইফ and sound life. I am ending my class here and you are invited my next online class. Thank you dear students.